বন্ধুরা নমস্কার। বাংলায় কি ৩৫৬ ধারার প্রয়োগ করা হবে? বাংলায় কি রাষ্ট্রপতি শাসন জারি করা হবে? বাংলায় কি নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে সেখানকার সরকার? অর্থাৎ তৃণমূল কংগ্রেস এর নেতৃত্বে যে সরকার চলছে পশ্চিমবঙ্গে, সেই সরকারকে ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করে সেখানকার আইনশৃঙ্খলার দায়িত্ব কি কেন্দ্র সরকার নিজের হাতে তুলে নেবে? কেন এই প্রশ্ন আপনারা জানেন খুব ভালো করেই, কারণ টেলিভিশনে আপনারা বিভিন্ন চ্যানেলের সংবাদে ইতিমধ্যে দেখেছেন যে বাংলা যে অস্থির শুভেন্দু অধিকারী, তিনি আবার রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তুলেছেন, ৩৫৬ ধারার প্রয়োগ করার দাবি তুলেছেন। সঙ্গে দিলীপ ঘোষও এই দাবিটা পুনরুচ্চারিত করেছেন। বাংলার বিজেপি নেতারা, যেহেতু তারা আপনার বিরোধী দলের নেতা বাংলাতে, তারা যেহেতু বাংলাতে শাসন ক্ষমতায় আসতে চায়, তারা যেহেতু মন্ত্রী টন্ত্রী এসব হতে চায়, খুব স্বাভাবিকভাবেই তারা শর্টকাট রাস্তা খুঁজছে এবং তার জন্য তারা মাঝে মাঝেই সেরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। সন্দেশখালির ঘটনার পরে থেকে শুরু করে নানান ছোটখাটো ঘটনার পরেও তারা এগুলি করে। এবার বাংলাতে এই ওয়াকফ বিলের বিরোধিতায় যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের জের হিসেবে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, যেটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না, কোনোভাবেই এই ঘটনার পক্ষে কথা বলার কোনো কারণ নেই, কোনো যুক্তি নেই। কোনো শপিং মলের ভেতরে ঢুকে কিছু হুলিগান লুটপাট করবে, কোনো দোকানপাটে হামলা করবে, কারো বাড়ি ঘরে হামলা করবে, সেগুলিকে কোনো যুক্তিতে সমর্থন করার কারণ থাকবে, এটা সভ্য সমাজ মান্যতা দিতে পারে না। সুতরাং যারাই সেই কাজগুলো করেছে তারা অপরাধী, তারা ক্রিমিনাল, তারা দুর্বৃত্ত, তারা সমাজ বিরোধী ইত্যাদি নিশ্চিন্তে বলা যায়, কোনো সংকোচ না করে বলা যায়, রাগঢাক গুড়গুড় না করে বলা যায়। কিন্তু এই ঘটনার পরে আবার রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তারা তুলতে শুরু করেছেন। এখন কথা হলো, রাষ্ট্রপতি শাসন তো আর শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষের অর্ডারে হবে না, তারা দাবি তুলতে পারেন। কার অর্ডারে হবে? কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভা যদি সিদ্ধান্ত নেয়, তাহলে রাষ্ট্রপতির কাছে আপনার সুপারিশ করতে পারে। কিন্তু কেন্দ্রীয় সরকারে এখনো বিজেপি তার প্রধান শরিক এনডিএ ক্ষমতায় রয়েছে। কিন্তু নরেন্দ্র মোদীর জন্য কি এটা খুব সহজ কাজ? নরেন্দ্র মোদী কি বছরের পর বছর ধরে চলা আপনার মণিপুরের হিংসায় কি রাষ্ট্রপতি শাসন জারি করতে পেরেছিলেন? আপনারা বলবেন রাষ্ট্রপতি শাসন তো জারি হয়েছে, কিন্তু কেন হয়েছে? সেখানে যখন তাদের সরকারটা পড়ে যাবার আতঙ্ক যখন দেখা দিয়েছিল, যখন দলের এমএলএরা বিধানসভার অধিবেশনে অনাস্থা প্রস্তাবে সমর্থন করে দিতে পারে, কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনলে তার পক্ষে ভোট দিতে পারে, সেই রকম পরিস্থিতি যখন তৈরি হয়ে গেছিল, তখন নিজেদের দলের সরকারটাকে বাঁচানোর জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হয়েছিল। সেখানকার জনগণের স্বার্থে হলে তো অনেক আগে জারি করতো। সেখানে মণিপুরের অবস্থার সঙ্গে কি পশ্চিমবঙ্গের অবস্থার তুলনা হয়? একেবারেই হয় না। দাঙ্গা গত 10 বছরের মধ্যে তো উত্তরপ্রদেশে হয়েছে, দিল্লিতেও হয়েছে, সেখানে কি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? বা ভারতবর্ষের যে রাজ্যে গত 10 বছরের মধ্যে বা 10-11 বছরের মধ্যে দাঙ্গা হয়েছে, সেখানে কি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? হয়নি। পরিষ্কার বাংলাতে বললে হয়নি। তাহলে শুধুমাত্র বাংলাতে রাষ্ট্রপতি শাসন জারি করে দেয়া, এইটা নরেন্দ্র মোদীর পক্ষে, এর পক্ষে কথা বলার মতন কোনো সুযোগ থাকবে? দেশের মানুষকে কি বোঝানো সহজ হবে? বাংলার বিরুদ্ধে যে বারবার দিল্লি স্থিত নেতারা কথা বলে, সেটা সবাই জানে। বাংলার প্রতি বা বাঙালির প্রতি একটা বিরাগের ব্যাপার থাকতে পারে, হয়তো বা তাদের মনের মধ্যে থাকতে পারে কারো। তার কারণে হয়তো যে অপারেশনগুলো ইডি সিবিআই এর খুব ঘন অন্য অনেক রাজ্যে দেখা যায় না, গুজরাট রাজস্থানে দেখা যায় না, সেগুলো বাংলাতে ঘন দেখা যায়। বাংলাতে ছোটখাটো আপনার কেলেঙ্কারের ঘটনা সামনে এলো, যেটাকে নিয়ে যেমন ভাবে সারা ভারতবর্ষে প্রচার করা হয়, গুজরাটের কেলেঙ্কারির কথা সারা দেশের মানুষ তো জানেই না, খবরই পায় না। রাজস্থানের কথা তো জানতেই পারে না, উত্তরপ্রদেশের কথা তো জানতেই পারে না। মানে ওই সমস্ত রাজ্যগুলোতে যারা শাসন ক্ষমতায় আছে, তারা একেবারে ধোয়া তুলসী পাতা, একেবারে গঙ্গা জলের মতন তারা পবিত্র।
ফলে সেইখানে কোনো দুর্নীতি হয় না, সেখানে কোনো কেলেঙ্কারি হয় না, সেখানে একেবারে রামরাজ্য। তো সেই রামরাজ্যে যদি ওইখানে থাকে তাহলে কেন্দ্রেও তো রামরাজ্য, সারা দেশে তো রামরাজ্য। তা রামরাজ্যে তো ভগবান শ্রী রামের কথা যদি বলা হয় তাহলে তো ন্যায় আর অন্যায়, কোথাও ন্যায় হবে আর কোথাও অন্যায় হবে, এটা তো হতে পারে না। ন্যায়ের প্রতীক হলেন শ্রীরাম। শ্রীরামের কথা বলে তো এরকম ভাবে ধূপধাপ করে হুটহাট করে একটা রাজ্যের মধ্যে সেই রাজ্যের শাসক দলটাকে পছন্দ হয় না বলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া, এটা তো হয় না, এটা তো যুক্তিপূর্ণ না। এখন কথা হলো, কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনীকে আপনার ময়দানে নামতে বলেছে, নির্দেশ দিয়েছে, ভালো করেছে। কেউ কেউ হয়তো তার সমালোচনা করতে পারে, কেউ কেউ বলতে পারে যে কলকাতা হাইকোর্ট দেয়, উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট কেন রায় দেয় না, দিল্লি হাইকোর্ট কেন রায় দেয় না, মণিপুর হাইকোর্ট কেন রায় দেয় না, তো অন্যান্য রাজ্যে কেন হয় না? আমি বলবো অন্য রাজ্যের হাইকোর্টগুলোর জন্য হয়তো কলকাতা হাইকোর্ট একটা উদাহরণ হতে পারে। কলকাতা হাইকোর্টকে আমরা এই ক্ষেত্রে লিডিং বলতে পারি, বাংলা তো সব ক্ষেত্রে লিড করে সারা ভারতবর্ষকে, কলকাতা হাইকোর্ট এই ক্ষেত্রে সমস্ত হাইকোর্টগুলোকে হয়তো নেতৃত্ব দিচ্ছে, হয়তো তাদেরকে দিশা দেখায়। কিন্তু আমি এটাকে সমর্থন করি, কারণ কোথাও যদি দুর্বৃত্তরা যদি হুলিগানিজম করে, লুটপাট, মারপিট, মানে অগ্নিকাণ্ডের ঘটনা, এগুলি কোনোভাবেই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো শক্তি সমর্থন করতে পারে না, কোনো দেশপ্রেমী শক্তি সমর্থন করতে পারে না। সুতরাং সেইগুলোর ঘটনার পরে যদি কলকাতা হাইকোর্ট এরকম নির্দেশ দিয়ে থাকে, ঠিক করেছে, 100 টাইমস দেওয়া উচিত। কিন্তু এই আদেশ দেয়া মানেই কিন্তু এটা প্রমাণ করে না যে সেখানকার আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে, বা সারা বাংলার আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে, বা পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, এটাই তো বোঝা যায়। কিন্তু তা বোঝা যায় না। যদি এমন হতো 7-8 দিন ধরে দাঙ্গা হাঙ্গামা চলছে, বাংলার পুলিশ অ্যাকশন নিচ্ছে না, পুলিশের ব্যর্থতা সব চোখে সামনে ধরা পড়ছে, বিভিন্ন ক্যামেরাতে মানে টিভিতে উঠে আসছে সমস্ত ভিডিওগুলো, তার ফলে আদালত বাধ্য হয়ে সেখানে অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছে, তাহলে বোঝা যেত যে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে, ব্যর্থতার কারণেই হয়েছে। কিন্তু এত দ্রুত হাইকোর্টের আদেশ এসেছে যে এত দ্রুত তো এটা কোনো রাজ্য সরকারের সাফল্য বা ব্যর্থতা বোঝা যায় না। আর এটাও তো ঠিক যে সরকার, পুলিশ 150 মতন বা তার বেশি মানে দুর্বৃত্তকে তো আপনার সন্দেহভাজন ব্যক্তিকে তো গ্রেপ্তার করেছে, তো সেখানে কারফিউ জারি করেছে, তো ইন্টারনেটকে স্তব্ধ করে দিয়েছে, তো নানানভাবে অ্যাকশন নিয়েছে, তো মুখ্যমন্ত্রী দারুণভাবে তাদের বার্তা দিয়েছে, তো কড়া বার্তা দিয়েছে, তো পুলিশের ডিজি চুপ করে বসে না থেকে ডিজি প্রকাশ্যে এসে কঠোর বার্তা দিয়েছে, তো রাজ্য সরকারের তরফ থেকে ময়দানে ফোর্স দ্রুত নামানো হয়েছে, তো তারা অ্যাকশনে নেমেছে। তো ফলে রাজ্য সরকার অ্যাক্টিভ না, অ্যাকশন করছে না, এগুলো বলার তো কোনো যুক্তি নাই না। হ্যাঁ, এটা ঠিক যে বিজেপির অবশ্যই উচিত, এটা বিরোধী দল হিসেবে বিজেপির উচিত শাসক দলকে এবং রাজ্য সরকারকে চাপে রাখা, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে চাপে রাখা, যাতে তারা বাধ্য হয়। কিন্তু এইটাও মনে রাখতে হবে, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এদের জন্য, এরা অনেকেই, দিলীপ ঘোষ তো রাজনীতিতে বেশি দিন হয়নি এসেছেন, আমরা ছাত্র জীবন থেকে রাজনীতি করতে করতে বড় হয়েছি। তো দিলীপ ঘোষ রাজনীতিতে আমার থেকে অনেক জুনিয়র, একেবারে নিঃসন্দেহে বলবো। সুকান্ত মজুমদার অনেক জুনিয়র রাজনীতিতে, তো তার কারণে তারা রাজনীতির অভিজ্ঞতা তাদের অনেক কম। দিলীপ ঘোষের কথা বললে আপনারা বলবেন আরএসএস তো করেছে, আরএসএস এর প্রচারক থাকা রাজনৈতিক নেতা হিসাবে কাজ করা দুটো এক জিনিস না, সেটা সামাজিক ক্ষেত্র। রাজনৈতিক ক্ষেত্রে তিনি নবীন। আর শুভেন্দু অধিকারী তো তৃণমূল কংগ্রেস করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্য ছিলেন, তো ওনার ব্যাপার আলাদা। উনি তো নিজের ব্যক্তিগত ক্ষোভের কারণে রাজনীতি মানে এখন বিজেপি করছেন, এটা আলাদা ব্যাপার। তো এখন কথা হলো, রাজনৈতিক নেতা হিসেবে নিজেদের যে ওয়েটটা তৈরি করার ব্যাপার থাকে, বড় নেতা হতে গেলে, বড় নেতা হিসেবে সে ওয়েটটাকে বজায় রাখা বা তৈরি করা খুব দরকার। ঘন ঘন অযৌক্তিকভাবে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বললে মানুষের কাছে হাসি ঠাট্টার পাত্র হয়ে যেতে হয়। বাংলাতে বিজেপির নেতারা কেন এখনো কৌলিন্য অর্জন করতে পারেননি? কেন তারা এখনো মানুষের মনের মধ্যে জায়গা অর্জন করতে পারেননি এই কারণে যে তারা অনেকটা ছেলে মানসিক কায়দায় রাজনীতিটা করছেন, বাচ্চা শিশুদের মতো কথাবার্তা বলছেন। এর ফলে কি হয়েছে? এর ফলে সাধারণ মানুষ তাদেরকে অত ওজনদার নেতা হিসেবে দেখতে পারছেন না। একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার
টাকে সমালোচনা করা উচিত, রাজ্য সরকারকে চাপ দেওয়া উচিত, কেন্দ্র সরকারকেও এখানে চাপ দেওয়া উচিত, সব কিছু করা উচিত। কিন্তু রাষ্ট্রপতি শাসন তো হেলা ফেলার জিনিস না, ছেলে খেলার মতন জিনিস না যে একটা ছোট্টখাটো একটা ঘটনা ঘটলো আর সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি শাসন কথায় কথায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি কোনো বড় নেতা তো তোলে না। এটা তো বড় নেতা হওয়ার তো প্রমাণ মেলে না। তো এই কারণে আমার মনে হয় তাদের, যদি যারা আমার ভিডিওটা দেখেন বা দেখছেন, আমার মনে হয় তাদের এই বিষয়গুলোতে অনেক গভীরভাবে ভাবা উচিত। কারণ আগামী দিনে কোনো না কোনো সময় তারা হয়তো বাংলার মন্ত্রী হবেন, কেউ মুখ্যমন্ত্রী হবেন, অনেকে হয়তো অন্য রাজ্যের রাজ্যপালও হতে পারেন। তো সুতরাং তাদের এখন থেকে নিজেদের ওয়েট বলতে ওই যে মেশিনে যে ওয়েট মাপা হয়, শরীরের যে ওয়েট, এটা না, কিন্তু রাজনৈতিক যে ওজন সেটা বাড়ানোর চেষ্টা করা উচিত। 356 ধারা, যদি কেন্দ্র সরকারের কাছে তো ক্ষমতা আছে, কেন্দ্র সরকার চাইলেই মন্ত্রিসভা বসে রাজ্যপালকে দিয়ে একটা আপনার সুপারিশ করিয়ে দিয়ে তারপর মন্ত্রিসভা বসে একটা সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিলে, রাষ্ট্রপতি সই করে দিলেই তো রাষ্ট্রপতি শাসন জারি করা হয়ে যায়। এই ক্ষেত্রে তো এটা সহজ কাজ। কিন্তু এই ক্ষমতা আছে বলে ক্ষমতার প্রয়োগ বা অপপ্রয়োগ করলে কেন্দ্র সরকারের বিশ্বাসযোগ্যতা এমনিতেই তো অনেকটা কমেছে, এনডিএর বিশ্বাসযোগ্যতা অনেকটা কমেছে, এটা আরো অনেক কমে যাবে। এটা কিন্তু কাম্য না, এটা হবে বলেও মনে হয় না। আর এতে তৃণমূল কংগ্রেসের জন্য বোধহয় রাজনৈতিকভাবে তেরে ফুরে ওঠার অনেকটা সুযোগ হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পক্ষে যে আবেগ তৈরি করার ক্ষমতা রাখেন সেটা হয়তো আরো ব্যাপকভাবে বেড়ে যাবে। সেটাকে হবে? আপনাদেরকে মনে হয় যে মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসন জারি করা হবে? যদি মনে হয় সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। যদি মনে না হয় সেটাও জানার সুযোগ আপনাদের কাছে রয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে মতামত দেবেন। আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনো না করে থাকেন। জয় হিন্দ, বন্দে মাতরম।